যেহেতু এখন শেখ হাসিনা সরকারে নেই, ফলে আন্তর্জাতিক আদালতে এই বিচার প্রক্রিয়াটি নিয়ে যাওয়াতে নিয়ে নানান কিছু জটিলতা আছে। যদি শেখ হাসিনা গভর্নমেন্টে থাকতেন, তাহলে এটা যেহেতু আপনি দেশের আদালতে বিচার না পান, তখন আপনি আন্তর্জাতিক আদালতে যেতে পারেন না। তো সেই জায়গা থেকে আমরা দেশেই বিশেষ ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে এরকম কোনো আইনি কাঠামো করে তার বিচার করা যায় কিনা সে বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি। যারা দেশে অলরেডি আছে তাদেরকে দেশে আইনে যে মামলাগুলো হচ্ছে সেখানে গ্রেফতার করে তারপরে তাদেরকে বিচারের জন্য নতুন কোনো আইনি কাঠামো করা যায় কিনা সে বিষয়ে আমাদের পরিকল্পনা চলতেছে। পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে, যেহেতু শেখ হাসিনা এখন ইন্ডিয়াতে আছেন এবং সে কী স্ট্যাটাসে সেখানে আছে সেটাও এখনই অস্পষ্ট। তো আমরা যেহেতু জাতিসংঘের একটা টিম এসেছে এবং এই বিষয়টির একটা প্রাথমিক তদন্ত হলে সেই তদন্ত এবং অভিযোগের ভিত্তিতে তখন আমরা এই উদ্যোগগুলো গ্রহণ করতে পারব। আমরা জানি যে বিগত সরকারের সময়ে গণমাধ্যমের উপরে অনেক নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব ছিল, গণমাধ্যম মুক্তভাবে কাজ করতে পারেনি। এবং আমরা যদি দেখি যে বিভিন্ন আন্তর্জাতিক সূচকে কিন্তু মত প্রকাশের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতার সূচকগুলোতে কিন্তু বাংলাদেশ খুবই নিচের দিকে অবস্থান করছে, এবং এবং সাংবাদিকতার মানও কিন্তু বাংলাদেশে খুবই নিম্নমানের হয়ে গেছে, কমে গেছে। তরুণরা, মেধাবীরা কিন্তু সাংবাদিকতা যেতেও এই জন্য অনাগ্রহী। তো সেই জায়গা থেকে আমরা চাবো অবশ্যই যে একটি নিরপেক্ষ এবং জনগণের পক্ষে থাকবে এরকম একটি গণমাধ্যম বা সাংবাদিকতা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে, এবং গণমাধ্যমে যে আমরা বলি যে স্বচ্ছতা, জবাবদিহিতা, সেই বিষয়গুলো নিশ্চিত করতে গণমাধ্যম কাজ করে যাবে। পাশাপাশি আমাদের গণমাধ্যমের যে স্ট্যান্ডার্ড মান সাংবাদিকতার, সেই মানটির উন্নয়ন প্রয়োজন। সেই জায়গা থেকে বেতন কাঠামো থেকে শুরু করে আমাদের যেই হাউস পলিসিগুলো রয়েছে সেগুলো নিয়েও গণমাধ্যমের ভিতরেই আসলে পর্যালোচনা প্রয়োজন, যাতে করে আমাদের তরুণরা আগ্রহী হয় গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা বাংলাদেশে একটা বড় উদ্বেগের জায়গা ছিল, যে বিভিন্ন সময় গণমাধ্যমের কর্মীরা সংবাদ সংগ্রহ করতে গেলে কিন্তু হয়রানির শিকার হতো, হামলার শিকার হতো। এবং আমাদের এই অভ্যুত্থানের সময় কিন্তু আমরা কয়েকজন গণমাধ্যম কর্মী আসলে শাহাদাত বরণ করেছেন। তো আমরা সেই গণমাধ্যম কর্মীদের নিরাপত্তাটা নিশ্চিত করতে চাই। এবং সার্বিকভাবে আমরা যে আইন রয়েছে, অনেকগুলো আইন নিয়ে আসলে প্রশ্ন আছে, সমালোচনা আছে, যে আইনগুলা মানুষের মত প্রকাশের অধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা রোধ করতে ব্যবহার করা হয়, সেই আইনগুলাও আমরা বাতিল অথবা সংশোধন করে যে গণমাধ্যম যাতে মুক্তভাবে কাজ করতে পারে সেই বিষয়টি নিয়ে কাজ করছি। আমরা সাগররুনির হত্যাকাণ্ডর পুরো বিষয়টি উদ্ঘাটন করতে চাই এবং জড়িতদের সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে চাই। আমি কিন্তু দায়িত্বের প্রথম দিনই এই বিষয়টি বলেছিলাম যে সাগররুনির যেই হত্যাকাণ্ডের বিচার নিয়ে আসলে বাংলাদেশে প্রহসন করা হয়েছে। আমরা যেহেতু একটা সংকটকালের মধ্যে আছি, বাংলাদেশে আইন শৃঙ্খলার পরিবেশ এখনও সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি এবং দেশে বন্যা সংকট চলতেছে, ফলে এবং যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকেও গ্রেফতারের প্রক্রিয়াটি চলতেছে। তো এই সার্বিক সব কিছু মিলিয়ে হয়তো এখনও সাগররুনির বিষয়টি সরকারের কাজের আওতায় এখনও আসেনি। তবে আমরা আশা করছি খুবই দ্রুত সময়ের মধ্যেই এই বিষয়টি নিয়ে সরকার একটি উদ্যোগ নিতে পারবে এবং আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশাটা পূরণ করা হবে। আমরা তো এখানে গত সরকারের গোয়েন্দা সংস্থার উপর আসলে এই ধরনের অনেক অভিযোগই রয়েছে এবং সেই জায়গা থেকে আসলে তাদের পলিসিগুলো কি হবে সেটি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে। এবং আমরা আসলে সাংবাদিকদের সাথে কথা বললে আরও স্পষ্টভাবে বুঝতে পারবো যে তারা কোন ধরনের ডিফিকাল্টিস আসলে ফেস করে। তো আমরা যেটা বলেছি যে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আমরা যেহেতু বদ্ধপরিকর, আমরা যেহেতু আইনগুলোকে সংশোধন বা বাতিলের কথা বলছি, আমরা যেহেতু
গণমাধ্যমের যেই একটা স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা বলছি, অবশ্যই তারা যদি আরও যেই বাধার সম্মুখীন হয় ল এনফোর্সমেন্ট বাহিনীর দ্বারা, সেই বিষয়গুলোতেও আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে তারা তাদের বাধাগুলো না পায় এবং সেই ধরনের নির্দেশনা দেওয়া থাকবে। এবং আমরা চাচ্ছি যে হচ্ছে একটা এইরকম কিছু নীতিমালা তৈরি করে যাতে হচ্ছে সাংবাদিকরা এই ধরনের বাধার সম্মুখীন না হয়, এবং সরকারের জায়গা থেকেও যাতে সরকার এই ধরনের সাংবাদিকদের বাধা দেওয়ার জন্য এই ধরনের উদ্যোগ না নিতে পারে। কাজ করাটা তো যথেষ্ট ডিফিকাল্ট, কারণ গত 15-16 বছরেই আসলে পুরো রাষ্ট্রীয় কাঠামোটি দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, এবং যেহেতু একটা অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে, সেই জায়গা থেকে আমাদের কিছুটা সময় লাগছে। অনেক ধরনের আসলে কাজ এবং চাপ রয়েছে, এবং পুরো আমরা যেই প্রতিশ্রুতি দিয়েছি যে একটা রিফর্মের সংস্কারের কাজ আমরা করব, তো সেই সংস্কারের রূপরেখাটিও আমাদের প্রণয়ন করতে হচ্ছে, বা সকলের সমস্যাগুলো আসলে কি সেই বিষয়গুলো আইডেন্টিফাই করা লাগতেছে। এবং গত 15-16 বছরে আসলে মানুষের এত বঞ্চনা, মানুষের সাথে এত বৈষম্য করা হয়েছে, ফলে নানান শ্রেণী পেশার মানুষ কিন্তু নানান ধরনের তাদের দাবি দাওয়া নিয়ে আসতেছেন। তো এই সব কিছু, এর মধ্যে আবার বন্যা পরিস্থিতি, তো সব কিছু মিলে আমাদের একটা কাজের চাপের ভিতরে আছি। তবে আশা করি যেহেতু আমাদের এই সরকারের প্রতি একটা জনসমর্থন আছে, যেহেতু একটা অভ্যুত্থানের ভিতর দিয়ে সরকার গঠিত হয়েছে, ফলে জনগণকে সাথে নিয়ে যে কোনো পরিস্থিতি আসলে মোকাবেলা করা সম্ভব। তবে আমরা যেসব মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু আমরা খুব দ্রুত সময়ের মধ্যে খুলে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছি, এবং আমরা সেই বিষয়টা নিয়ে তদন্তও করেছি যে আসলে মন্ত্রণালয় থেকে আসলে কোন কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল। ধরেন আমার দেশের যেটা অনলাইন পোর্টাল, সেটা কিন্তু জাস্ট একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে এটা বন্ধ করে দেওয়া হয়েছিল। যে তৎকালীন যে মন্ত্রী ছিলেন তিনি একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে এটা নির্দেশনা দিয়ে দিয়েছিলেন, যেটা একেবারেই আইন বহির্ভূতভাবে জোরপূর্বকভাবে এটি করেছিলেন। তো সেই বিষয়গুলো আমরা তদন্ত করছি, এবং যারা তাদের প্রতি বন্ধ করে দিয়েছে সেগুলোকে আমরা খুলে দেওয়ার ব্যবস্থা করছি। যদি ক্ষতিপূরণের দাবি থাকে সেই সাংবাদিক সমাজের পক্ষ থেকে, আমরা এই বিষয়টি আলোচনা করব এবং পরবর্তীতে জানাতে পারব। সকলে যাতে ধৈর্য ধরে এই বিষয়গুলোতে, এবং আমাদেরকে আসলে এইভাবে আসলে সমস্যার সমাধান করাও সম্ভব না। আমরা যদি আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী না করি, সরকার যদি প্রাতিষ্ঠানিকভাবে সিস্টেমেটিকভাবে ওয়ার্ক করতে না পারে, তাহলে কিন্তু আসলে সমস্যার এত 15-16 বছরে এত সমস্যা জমে গেছে, এই সমস্যাগুলো এভাবে সমাধান করা সম্ভব না। ফলে সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে যাতে আমরা সরকারের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো যাতে প্রাতিষ্ঠানিকভাবে কাজ করতে পারে, সেই বিষয়ে যাতে আমরা সবাই সহযোগিতা করি। পুলিশ যাতে পুলিশের কাজটা করতে পারে, পুলিশের কাজটা যদি অন্য কাউকে করতে হয় সেটা তো তাহলে সমস্যা। ফলে আমাদের এই সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যাতে ঠিকমতো ফাংশন করে, সেগুলো যদি আমরা ফাংশন করাতে পারি, সকলের সমস্যাগুলো কিন্তু দ্রুত গতিতে সমাধান সম্ভব। আর 16 বছরের মানুষের বঞ্চনা, সে বঞ্চনার কিন্তু বিরুদ্ধেই দাঁড়িয়ে কিন্তু এই অভ্যুত্থান হয়েছে, মানুষ শহীদ হয়েছে। সেই রক্তের প্রতি যদি আমাদের শ্রদ্ধা থাকে, আমরা যাতে কেবল নিজেদের ব্যক্তিগত সুবিধার জন্য যদি এখন বা গোষ্ঠীগত দাবি দেওয়া নিয়ে এখনই এসে সরকারকে চাপ প্রয়োগ করে অস্থিতিশীলতা তৈরি করতে চাই, সেইটা আসলে এই অভ্যুত্থানের প্রতি কিন্তু অশ্রদ্ধা করা হয়। তো সেই জায়গা থেকে সকলের প্রতি আহ্বান থাকবে যে সকলে ধৈর্য ধরবেন, এবং সরকারকে যদি সহযোগিতা সকলে মিলে আমরা করি, যদি আমরা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারি, আমরা যদি সংস্কারের কাজগুলো করতে পারি, তাহলে কিন্তু সামগ্রিকভাবে এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশ আসলে উপকৃত হবে। আর এই সকল আন্দোলনের ভিতর দিয়ে কিছু সময় আমরা দেখতে পাচ্ছি যে যারা হচ্ছে স্বৈরাচারী আওয়ামী লীগের বিভিন্ন ষড়যন্ত্র করার তারা চেষ্টা করছে, এবং সেইটি করে আসলে তারা খুব বেশি সফলও হবে না, কারণ জনগণ কখনোই তাদেরকে গ্রহণ করবে না, মেনে নেবে না। তবে যারা এদের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কিন্তু কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে, এবং আমরা এই বিষয়টি নিয়ে কিন্তু তদন্ত চলছে বিভিন্ন ভাবে। আওয়ামী লীগের লোকেরা যারা দেশে এসে অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে,
তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তো সেই জায়গা থেকে আমরা আন্দোলনের থেকে আমরা সরকারের সাথে আলোচনার পরিবেশ উন্মুক্ত আছে, যে কেউ আলোচনা করতে পারে, যে কেউ তার দাবি দেওয়া দিয়ে যেতে পারে। সরকার ধীরে ধীরে সকলের দাবি দেওয়াই পূরণ করতে উদ্যোগ নেবে।